অনার্স চতুর্থ বর্ষের সৈয়দ ওয়ালিউল্লাহর একটি ছোট গল্প খুনি। আমি এই খুনি গল্পের কাহিনী অত্যন্ত সংক্ষিপ্তভাবে উপস্থাপন করছি। তার আগে বলবো, আমার এই সংক্ষিপ্ত উপস্থাপনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আব্দুর রাজ্জাক ছিলেন মৌলভী বাড়ির ছেলে এবং ফাইনা ফজু মিয়ার বাড়ির ছেলে। তারা দুইজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা বসবাস করত চর অঞ্চলে। একদিন আব্দুর রাজ্জাক এবং ফাইনার জমিজমা নিয়ে বিরোধ সৃষ্টি হয় এবং আব্দুর রাজ্জাক তার বন্ধু ফাইনার মাথা ফেটে দিলে ফাইনার তৎক্ষণাৎ মৃত্যু হয়। এই মৃত্যুর পরে আব্দুর রাজ্জাক জেল জরিমানা পুলিশ হতে নিজেকে বাঁচানোর জন্য সে অন্য একটি গ্রামে পালিয়ে আসে। রাতের অন্ধকারে সে একটি দোকানের পাশে বসে থাকে। আশেপাশের দোকানগুলো বন্ধ থাকলেও একটি দোকান খোলা ছিল এবং সেই দোকানের দর্জি ছিলেন আবেদ দর্জি নামক একটি বৃদ্ধ আব্দুর রাজ্জাককে দেখে এগিয়ে আসে এবং সে বারবার জিজ্ঞেস করে, বাবা কে তুমি, কে বাবা তুমি? কিন্তু আব্দুর রাজ্জাক কোনো তাকে উত্তর দেয় না। তখন সে লাইট ধরে আব্দুর রাজ্জাকের মুখের ওপর। আব্দুর রাজ্জাক আবেদ দর্জির পা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে এবং তিনি যে একটা খুন করে এখানে পালিয়ে এসেছেন সে কথাও তিনি আবেদ দর্জিকে বলেন। এক পর্যায়ে পাশ থেকে সিধু এবং ওর দোকানের ছেলে আবেদ দর্জিকে জিজ্ঞাসা করে, কে এটা? তখন আবেদ দর্জি বলে, এটা আমার পুত্র মোমেন, যে মোমেন 1 যুগ আগে নিরুদ্দেশ হয়েছিল, সে ফিরে এসেছে। আবেদ দর্জি আব্দুর রাজ্জাককে বাড়িতে নিয়ে গিয়ে মোমেন বলে পরিচিত করিয়ে দিলেন এবং তখন থেকে আব্দুর রাজ্জাক সবার সামনে সবার কাছে মোমেন হিসেবেই পরিচিত লাভ করলেন। যদিও গ্রামবাসীর মনে হয় যে এটি মোমেন নয়। আব্দুর রাজ্জাক আবেদ দর্জির বাসায় থাকতে শুরু করেন। আব্দুর রাজ্জাকের চরিত্র ছিল শান্ত, ধীর ও স্বল্পভাষী। এদিকে আবেদ দর্জির স্ত্রী, সে পর্দা করত। সে কখনোই আব্দুর রাজ্জাকের সামনে আসতো না। যদিও আব্দুর রাজ্জাক তাকে মা বলে ডাকে, তবুও তিনি আসলেন না। কিন্তু যখন তিনি দেখলেন যে ছেলেটি শান্ত, ধীর ও স্বল্পভাষী স্বভাবের, তখন তিনি মোমেনের অর্থাৎ আব্দুর রাজ্জাকের সামনে আসতে শুরু করলেন এবং খুব স্বাভাবিক আচরণ করলেন। আবেদ দর্জির বড় পুত্র 2 বছর আগে মারা গিয়েছে। তার একটি বিধবা স্ত্রী নাম জরিনা। মোমেন আবেদ দর্জির দোকানে গিয়ে সেলাই শিখতে শুরু করলো। আব্দুর রাজ্জাকের মাঝে মাঝে তার সোনা ভাঙা গ্রামের কথা মনে পড়ে যায় এবং একা নিঃসঙ্গ বোধ করে। তার জরিনাকে অনেকটা পছন্দ হয়ে যায়। এর মধ্যেই একদিন জরিনা তাকে ডেকে একটি সাদা কাপড়ের টুকরো দিয়ে বললেন তাকে একটি জামা বানিয়ে দিতে। আব্দুর রাজ্জাক তার মাপ জিজ্ঞেস করলে তখন জরিনা একটু হেসে বলে, কেমন দর্জি যে মাপ লাগবে? আব্দুর রাজ্জাক শুধু একবার জরিনার দিকে চেয়ে দেখলেন। একদিন রাতে আবেদ দর্জি এবং আব্দুর রাজ্জাক কাজ শেষ করে বাড়ি ফেরার পথে আব্দুর রাজ্জাক আবেদ দর্জিকে বললেন, বাপজান একটি কথা। দর্জি কোনো কথা বলে না। আব্দুর রাজ্জাক কথাটি বলতে গিয়েও যেন বলতে পারল না। তিনি আসলে বলতে চেয়েছিলেন যে তার জরিনাকে পছন্দ হয়েছে এবং সে তাকে বিয়ে করতে চায়। কিন্তু হঠাৎ তার মনে হলো যদি উত্তর আসে তার গুনাহর কোনো মাপ হবে না। সেজন্য সে আর সেই কথাটি বলতে পারে না। তারা যখন বাড়ির প্রাঙ্গণে পা দেয় তখন ঘরের মধ্যে যেন শুনতে পাই গোলমাল চলছে। কে যেন খুব সরু গলায় কাঁদছে আর কে যেন মোটা গলায় কথা বলছে। দর্জি থেমে গিয়ে রাজ্জাকের পানে তাকিয়ে থাকে, কতক্ষণ স্তম্ভিত হয়ে রইল। তারপর দ্রুতভাবে ভেতরে প্রবেশ করলো। পেছনে পেছনে রাজ্জাকও ভিতরে গেল। ভিতরে গিয়ে তারা দেখলেন বাইরে রোয়াকে একটা কুপি, অল্প দূরে থাম ধরে দাঁড়িয়ে থাকা জরিনার হাতে একটা লণ্ঠন, আর এদিকে পিঠ দিয়ে মাদুরিয়ে বসে একটি অপরিচিত লোক ভারী গলায় কথা বলছে এবং পাশে বসে দর্জির বিবি কাঁদছে। একটু পরে আবেদ দর্জি বিস্ময়করভাবে চেঁচিয়ে উঠে বললেন, কে? শুনে দর্জির বিবির গলা একটু চড়ল আর সে অপরিচিত লোকটি নির্বাক হয়ে উঠে দাঁড়িয়ে মাথা নত করে রইল। একটু দূরে দর্জির ভাইস্তা মকেম যে উবু হয়ে বসেছিল সে কেবল উচ্চ গলায় বললে, মোমেন ভাই গো চাচা। রাজ্জাক তখন বুঝতে পারলেন তবে এই লোকটা মোমেন, যে মোমেনের মিথ্যা অভিনয়ে সে এতদিন করে আসছে এবং এবার তার অভিনয়ের পালা শেষ হলো। তারপর রাতের কালো আকাশে বিদ্যুৎ ঝলকের মতো তার অন্তর্ময় ঝলকে উঠল তীক্ষ্ণ বেদনা এবং সে সকল বেদনা হঠাৎ ঘটিত সব শূন্যতার বেদনা। গায়ের বাছুর মরলে গায়ের দুধের জন্য যে মরা বাছুরের খোলে খড় করে একটি প্রাণশূন্য মূর্তি তৈরি করা হয় এবং এ বাড়িতে যেন সে খড় ভরা বাছুরের মতো ছিল এতদিন। এবং এই জ্ঞান থেকে সে যেন সে প্রশ্নের সঠিক উত্তর পেল, যে প্রশ্ন আজ সারাটি সন্ধ্যা তাকে ভাবিয়েছে। না, খোদা তাকে ক্ষমা করেননি।
এবং এ জীবনে কখনো তাকে ক্ষমাও করবেন না। নীল পানি সে শুধু কল্পনাই করতে পারবে, বাস্তবে তার সন্তান কখনো পাবে না। সকালের অলক্ষ্যে রাজ্জাক আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং বের হয়ে ঘুরতে ঘুরতে নদীর ধারে এসে তার শূন্য তীরে সে শূন্য হয়ে বসে থাকে। হঠাৎ তার মনের প্রান্তরে ধুলো উঠতে শুরু করে, নীল পানির বন্যা বইতে শুরু করে, কিন্তু এখন সেখানে শুধু শূন্যতা। তবু একটা মেঘলা দিনের কথা তার মনে পড়ে যায়। তখন সন্ধ্যা, ঘাট ছেড়ে একটি বালাম নৌকা চলে গেল পূব অভিমুখে। কোথায় আব্দুর রাজ্জাক সেটা জানে না। সে কথা মনে পড়লো, তার শূন্য অন্তর কেঁদে উঠল। কেঁদে উঠল কার জন্যে? কেঁদে উঠল তারই জন্যে যার কথা এক মুহূর্তের জন্যও মনের কোণে সে স্থান দেয় না, যার কথা স্মরণ হলেই তার সারা দেহ মুষড়ে ওঠে ভীত হতাশায়। সেই ফজু মিয়াদের বাড়ির ফাইনার জন্য আজ তার অন্তর কেঁদে ওঠে এবং আশ্চর্য রাত্রির অন্ধকারে চোখ দিয়ে তার অশ্রু বের হতে থাকে। অপরাধী সে, কিন্তু তাই বলে কি অপরাধীর কোনো অন্তর থাকে না? খোদা তাকে কখনোই মাফ করবে না, এ কথা আব্দুর রাজ্জাক ইতিমধ্যে জেনেছে। তবু ওর জন্যে তার হৃদয় ব্যাপার কেমন যেন গুমড়ে গুমড়ে ওঠে। ফাইনাকে কি সে ভালোবাসতো না? বাসত, কিন্তু মানুষের শরীরে যে ক্রোধের আগুন রয়েছে, সে আগুন একবার দাউ দাউ করে জ্বলে উঠলে তখন সব কিছুই সম্ভব। প্রিয়তম কারো আস্ত হৃদয় যদি কেউ এনে দেয়, তবে সে হৃদয়ও তখন মানুষ কেটে টুকরো টুকরো করে ফেলতে পারে। এবং কারো কারো দেহে সে ক্রোধের আগুন একটু বেশি মাত্রায় থাকে বইকি। শেষে একটি কথা ভেবে আব্দুর রাজ্জাক শান্তি পায়। কথাটি হলো, যে লোক খুন হয় সে তো বেহেস্তে যায়, ফাইনা বেহেস্তে যাবে। খোদা তাকে ক্ষমা না করুক, কিন্তু ফাইনের বেহেস্ত লাভের কথা তাকে চিরদিন শান্তি দেবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।